আমৃত্য ভালোবাসি তোকে। লেখনীতে সালমা চৌধুরী। পর্ব ৩৯। ঘুমে কাতর মেঘের ভারী নিঃশ্বাসের শব্দ ভেসে আসছে। ফোনের অপর পাশে আবেশিত কণ্ঠ শুনে ঘুম ঘুম চোখে স্ক্রিনে তাকাতেই আবিরের ছবি ভেসে উঠেছে তার সঙ্গে সেভ করা নামটা। সহসা অষ্টাদশীর ষষ্ঠ ইন্দ্রিয় সতেজ হয়ে উঠেছে। এক মুহূর্তে চোখ থেকে ঘুমের রেশ কেটে গেল। অক্ষি যুগল প্রশস্ত হলো। মেঘ উৎকণ্ঠ হয়ে বলল, আবির ভাই। এই প্রথমবার আবির নিজ থেকে মেঘকে কল করেছে। অদলা ঘুমে থাকায় আবিরের কণ্ঠ ঠিকমতো বুঝতে পারে। মেঘ এক লাফে বিছানায় বসে ফোনের কানের কাছে নিতেই পুনরায় আবিরের নিঃশাক্ত কণ্ঠ ভেসে আসে। ম্যাম, আপনার ধর্ষণ পেতে আর কতক্ষণ অপেক্ষা করতে হবে? মেঘ ব্রুকুচকে একবার স্ক্রিনে তাকাতে আরেকবার ফোন কানে ধরেছে। কি হচ্ছে কিছুই বুঝতে পারছে না। নাম্বারটা আবির ভাইয়ের নামে সেভ করা, কণ্ঠস্বরও আবির ভাইয়ের, কিন্তু আবির ভাই তো কখনো এভাবে কথা বলেন না। মেঘের মাথা চক্কর দিচ্ছে। মেঘ ফোন কানে ধরে আশেপাশে তাকালো। ভীম দিশারা গভীর ঘুমে তলিয়ে আছে। আবির পক্ষান্তরে মৃদুস্বরে ডাকলো, ম্যাম। মেঘ জবাব দিল, জি। আপনি কি এখনো ঘুমাচ্ছেন? না তো। কষ্ট করে একটু বেলকনিতে আসবেন? মেঘ ফোন বিছানার উপর রেখে এক হাত দিয়ে অন্য হাতে চিমটি কেটে নিজেই উফ করে উঠল। বুঝতেই পারল এটা স্বপ্ন নয়, সত্যি। ফোন কানে ধরেই আড়মোড়া ভাঙতে ভাঙতে বিছানা থেকে নেমে হুড়মুড়ি করে বেলকনিতে পা দিতেই কপাল কুঁচকে সরু নেত্রে তাকালো। পূর্ব দিগন্তে উদিত সূর্যের আলোয় মেঘ ঠিক মতো তাকাতে পারছে না। চোখ কষলে বেশ কয়েকবার পিট করে স্বাভাবিক দৃষ্টিতে তাকাতেই নজর পড়ে উঠোনের মাঝ বরাবর একটা চেয়ারে হেলান দিয়ে পায়ের ওপর পা তুলে আবির ভাই বসে আছেন। পরনে কালো হুডি, এক হাতে হুডির পকেট, অন্য হাতে কানে ফোন ধরে তাকিয়ে আছে বেলকনির দিক। পূর্বাভিমুখে বাসায় শীতের সকালে অনুচ্ছ আলোয় জল করছে আবিরের মুখ বিবর। মেঘ স্থির দৃষ্টিতে আবিরকে দেখছে। হুডিতে আবির ভাইকে মারাত্মক সুন্দর লাগছে। চোখ বন্ধ করে দীর্ঘশ্বাস ছেড়ে পুনরায় তাকালো। এদিকে আবিরের চোখ সূর্যরশ্মি আশ্রে পড়ছে। সেই রশ্মি উপেক্ষা করে অতি সংকীর্ণ লোচনে মেঘকে দেখছে। আংশিক সময়ব্যাপী চলে এই দৃশ্য। আবির আচমকা গলা খাকানি দিয়ে বলল, ফ্রেশ হয়ে 10 মিনিটের মধ্যে নিচে আসেন। কেন? আমি বলছি তাই। মেঘ হাসি মুখে বলল, আচ্ছা। কান থেকে ফোন নামাতে যাবে অমনি আবির আবার ডাকলো, ম্যাম শুনেন। জি স্যার, বলুন। আবির মৃদু হেসে বলল, খালি পায়ে আসবেন, রাখছি। আবির কল কেটে দিয়েছে, তবে দৃষ্টি এখনো মেঝেতেই নিবদ্ধ। মেঘ কয়েক সেকেন্ড স্থির থেকে হঠাৎই হুড়োহুড়ি করে রুমে চলে গেল। হাতের মেহেদি তোলা হয়নি। 10 মিনিট সময়ের মধ্যে নিচে যেতে হবে, তাই তাড়াহুড়া করছে। এত সকালে বেশিরভাগ মানুষই ঘুমে। যারা উঠেছেন তারা সবাই রান্নাঘরে কাজে ব্যস্ত। মেঘ চুপি চুপি ঘর থেকে বেরিয়ে আসলো। 10 মিনিটের আগেই মেঘ নিচে চলে আসছে। আবির মাথা নিচু করে ফোন চাপছিল। আচমকা নুপুর পরা আলতারাঙ্গা পায়ে নজর পড়তে আবির আটকে ওঠে। সঙ্গে সঙ্গে ফোন পকেটে রেখে চোখ তুলে তাকায়। মেঘ আবিরের ঠিক সামনে দাঁড়ানো। চোখোচোখি হলো দুজনের। মেঘ আবিরের অবসন্ন দৃষ্টতা দেখে চিন্তিত স্বরে শুধালো, আপনি কি রাতে ঘুমাননি? আবির স্বভাবসুলভ বাড়ি কণ্ঠে উত্তর দিল, ঘুম আসছিল না, হাতটা দেখি। মেঘ হাত বাড়িয়ে মেহেদিটা দেখালো। মেহেদির গাঢ় রংটা দেখে আবির মৃত হাসলো। মেঘ শীতল কণ্ঠে বলল, রাতে কিছু বলতে পারিনি। মেঘের কথা শেষ হওয়ার আগে আবির আর চোখে চেয়ে প্রশ্ন করল, কি বলতে? থ্যাংক ইউ আবির ভাই, এত সুন্দর করে মেহেদি দেওয়ার জন্য। আবির নিঃশব্দে হেসে পড়ল, ওয়েলকাম। এই মেহেদি দেখে কান্না করে বেশ কিনা সেই টেনশনেই ছিলাম। কাঁদবো কেন? সবাই সুন্দর করে দিয়েছে, তোরটা সুন্দর হয়নি বলে যদি কান্না করিস? মেঘ বেঞ্চি কেটে বলল, জীবনেও না, আমারটা সবচেয়ে সুন্দর হয়েছে। আবির স্বাভাবিক কণ্ঠে বলল, চল এখন। আবির উঠে হাঁটতে শুরু করেছে। মেঘও গুটি গুটি পায়ে হাঁটছে। মামাদের বাড়ির পেছন দিকে মাটির রাস্তায় পা দিতে মেঘ শুধালো, আমরা কোথায় যাচ্ছি? তোকে নিয়ে পালাচ্ছি। আকম্বাদ মেঘ বিষম খেল। জিজ্ঞাসু চোখে তাকিয়ে শুধালো, কোথায়? কোনো এক কোলাহল শূন্য নিসর্গে। মেঘ আর কিছু বলতে পারল না। শীতের সকালে এলোমেলো ঠান্ডা হাওয়া, তার সাথে আবিরের বলা কথায় মেঘের মনে অজানা শিহরণ জাগে। অষ্টাদশীর আঁকিজোড়া রঙিন স্বপ্ন,
আবির ভাই তাকে নিয়ে পালাবে। এটা ভাবতেই হৃদয়ে বসন্তের দোলা দিচ্ছে। বুকের ভেতর কে যেন অবিরাম ডুল পেটাচ্ছে, মস্তিষ্ক ঘুরপাক খাচ্ছে নিষিদ্ধ প্রেমানুভূতি। আবির কিছুটা এগিয়ে গিয়ে নিরস্ত হলো। পেছন ফিরে দেখলো মেঘ এখনো আগের জায়গাতেই দাঁড়িয়ে আছে। আবির দুর্বুক কণ্ঠে বলে উঠল, ম্যাম, আর ইউ ওকে? আবিরের কণ্ঠস্বর কানে আসতেই কল্পনার জগৎ থেকে বেরিয়ে কোমল কণ্ঠে জিজ্ঞাসা করল, আপনি আমাকে ম্যাম বলছেন কেন? ভয়ে। মানে? শীতকালে এত সকাল সকাল আপনাকে ঘুম থেকে উঠালাম, কখন জানি ফুস করে রেগে যান, তাই। এক বোকার মতো চেয়ে পুনরায় শুতালো, আপনি আমায় ভয় পান আবির ভাই? মাঝে মাঝে। মেঘ হতবাক, চোখ বড় করে চেয়ে আছে। মেঘের অবিশ্বাস্য চাহনি দেখে আবির ভ্রু নাচালো। মেঘ লাজুক হেসে চিবুক নামালো। ঠোঁট জোরে বিশ্বজয়ের হাসি, মুখ বিবরে প্রান্তির ছাপ। মেঘের লজ্জামাখা হাসি দেখে আবিরও মুচকে আসলো। কথা না বাড়িয়ে খালি পায়ে এগিয়ে যাচ্ছে। আবিরের পিছু পিছু মেঘও হাঁটছে। মেঘের ঠোঁট থেকে হাসি যেন সরছেই না। গতকাল থেকে আবির ভাইয়ের আদতে অষ্টাদশীর হৃদয়ে তুলপাড় বেড়েছে কয়েক গুণ। আবির ভাইয়ের কথা, যত্ন, ব্যবহার, চাহনি সবকিছু জানান দিচ্ছে। আবিরের হৃদয়ে অস্ফুষ্ট বরফ গলতে শুরু করেছে। অষ্টাদশীর স্পষ্ট রূপে বুঝতে পারছে তা। নিজেকে আবির ভাইয়ের গার্লফ্রেন্ড ভাবতে আর বারবার লজ্জায় আড়ষ্ট হচ্ছে। আবিরের পেছন পেছন মেঘ মাটির রাস্তা পেরিয়ে বিস্তীর্ণ মাঠে পা রাখতেই কেঁপে উঠল। শিশিরে ভিজে আছে সবুজ গাছ। এতক্ষণ যাবৎ আবিরকে এমনভাবে অনুসরণ করছিল যেন আশেপাশে তাকানোর সময় হয়নি। পলক ফেলতেই হারিয়ে যাবে শখের পুরুষ। অষ্টাদশীর উষ্ণ পায়ের স্পর্শে শিশিরের স্নান ঘাস মারিয়ে যাচ্ছে, হৃদয় দুলাচ্ছে শীতল হাওয়ায়। ব্যস্তময় শহরে মাটির স্পর্শ পাওয়া দুষ্কর। প্রকৃতির সাথে প্রিয়জনের সান্নিধ্য মেঘের মনে প্রেম প্রেম অনুভূত হচ্ছে। আবির যেখানে পা ফেলছে, আবিরের পায়ের ছাদ দেখে মেঘও ঠিক সেই জায়গাতেই পা ফেলছে। বেশ কিছুটা যাওয়ার পর আবির ঘাড় গড়িয়ে তাকিয়ে মেঘের কাণ্ড দেখে কপাল গোচকালো। মৃদু হেসে সামনের দিকে ঘুরল। পাগলির পাগলামিতে অভ্যস্ত আবির। বিশাল আকৃতির মাঠের পরেই কয়েক সারি ঘর, আশেপাশে নানান রকমের গাছ। দুইটা ঘরের মাঝ বরাবর সরু রাস্তা। মেঘ একান্তে আবিরকে অনুসরণ করে চলছে। ইহজগতে আর কোনো কিছুই মনোযোগ নেই তার। বাড়িগুলো পেরিয়ে কিছু দূর গিয়ে আবির পিছু করল। তৎক্ষণাৎ মেঘের মাথা টেকে আবিরের বুকে। মেঘ কুণ্ঠায় দু পা পিছিয়ে চোখ তুলে তাকালো। এভাবে আবির ভাইয়ের পিছু নেওয়া, আবির ভাই যদি রেগে যায়। আতঙ্কে মেঘের বুক কাঁপছে, কিন্তু আবিরের অভিব্যক্তি বোঝা গেল না। মেঘের সামনে থেকে সরে পাশে দাঁড়াতেই মেঘ বিপুল চোখে তাকালো। দৃষ্টির সীমানা জুড়ে হলুদ রঙের সর্ষে ফুল। আশ্চর্য নয়নে চেয়ে আছে মেঘ। এই সর্ষে ফুল একসঙ্গে কখনো দেখেনি সে। কয়েক মুহূর্ত পর স্তব্ধ হয়ে গেছে। আবিরের দিকে তাকাতেই আবির মুচকি হেসে বলল, এক খণ্ড হলুদের রাজ্যে আপনাকে স্বাগতম, যেখানে নেই শহরের কোনো কোলাহল, নেই কোনো নিষিক্ত অনিল, সবটুকু জুড়ে শুধুই স্নিগ্ধতা। নীল আকাশ আর প্রকৃতি জুড়ে সরিষা ফুল। এই মনোমুগ্ধকর দৃশ্য দেখে অভিভূতেরা অষ্টাদশীর হৃদয়ে ছুঁয়ে যাচ্ছে। প্রকৃতি নিরন্তর আনন্দিত। সরিষা ফুল তার এক প্রীতিকর নিদর্শন। দিগন্ত জোড়া মাঠের প্রতিটা সরিষা ফুলে জমে আছে শিশিরের কণা। সেই দৃশ্য দেখে মেঘের মনে প্রেমের রঙে সুভূষিত হয়ে গেছে। মেঘ গুটি গুটি পায়ে এগিয়ে আলতো হাতে শিশিরের ভেজা সরিষা ফুল স্পর্শ করলো। মেঘ আপন মনে ছুটে যাচ্ছে। কিছু দূর যাওয়ার পর হঠাৎ থমকে দাঁড়ালো। পিছন ঘুরে দৌড়ে আবিরের কাছে চলে আসছে। আবির ভ্রু কুঁচকে তাকিয়ে আছে। মেঘ আবিরের কাছে এসে হাঁপাতে শুরু করলো। আবির কণ্ঠ দ্বিগুণ করে শুধালো, কি হয়েছে? মেঘ কন্যা টেনে মাথায় ঘুমটা দিল। হাত দিয়ে আবিরকে ইশারা করতে আবির একটু নিচু হয়ে মেঘের মুখোমুখি হলো। মেঘ দীর্ঘশ্বাস ছেড়ে আবিরের কানে কানে বলল, আপনি কি জানেন না সরিষা খেতে নানাদের বসবাস? আবির সিরিয়াস মুডে কথা শুনতে এসেছিল, কিন্তু মেঘের আজগুবি কথা শুনে সশব্দে হেসে বলল, তোর তানারা বেড়াতে গেছে। মেঘ বয়ে বয়ে শুধালো, আপনাকে কে বলছে? রাতে তোর তানাদের সাথে দেখা হয়েছিল, বলে গেছিলাম সকালে তোকে নিয়ে আসবো। তোর তানারা যেন ঘুরতে চলে যায়। কোথায়? তোর শ্বশুর বাড়ি। মানে? এমনভাবে বলছিস মনে হচ্ছে তানারা যেখানেই যায় আমার থেকে অনুমতি নিয়ে যায়। আপনিই তো বললেন। আল্লাহ, কোন পাগলির পাল্লায় পড়লাম।
মেঘ গাল ফুলিয়ে উষ্ঠ উল্টে তাকালো। আবির মেঘের মাথায় আস্তে করে গাঁটটা মেরে বলল, তোর মাথায় তানাদের কথা কে ঢোকাইছে বলতো? বড় আম্মু। কি? আম্মু তোকে এসব বলে? জি। আর কি বলে? আরো অনেক কিছু বলে, কিন্তু সেসব আপনাকে বলা যাবে না, পার্সোনাল কথা। আবির ভ্রু গুটিয়ে বিড়বিড় করে বলল, শাশুড়ি বউ মিলে আমায় পাগল বানাইয়া ছাড়বে। আবির গলা খাকানি দিয়ে বলল, এসব আজগুবি কথা আর বলবি না, তানারা বলতে কিছু হয় না। আমার ভয় লাগে, বড় আম্মু বলেছে তানারা আমায় নিয়ে যাবে। আবির অত্যন্ত গম্ভীর কণ্ঠে বলল, আমি থাকতে তোর কিসের ভয়? আমার চোখের সামনে আমার অনুমতি দিবে তো তোকে কেউ ছুঁতেও পারে। মেঘ প্রশস্ত নেত্রে তাকিয়ে মুচকি হাসলো। ভীষণ লজ্জা পেয়েছে। চিবুক নামিয়ে ঘুরতেই মেঘের মাথা থেকে উড়না পড়ে গেল। পা বাড়াতেই আবির গম্ভীর কণ্ঠে বলল, দাঁড়া। মেঘ দাঁড়াতেই আবির আলতোভাবে মেঘের চুল থেকে কাঁকড়া বেল্ট খুলে দিল। অমনি মেঘের ঘন কালো চুল কুমোর ছড়িয়ে পড়েছে। আবির দু হাতে কতগুলো সরিষা ফুল ছিঁড়ে মেঘের চুলে ছড়িয়ে দিয়েছে। কালো চুলে হলুদ ফুলগুলো অসাধারণ সুন্দর লাগছে। এক হাতে মুষ্টিবদ্ধ হাতে সর্ষে ফুল ছিঁড়ে দু পায়ে গিয়ে মেঘের কানে গুজে মোলায়েম কণ্ঠে বলল, এবার যেতে পারিস। মেঘ বয়ে বয়ে পা বাড়ায়। আবির পকেট থেকে ফোন বের করে মেঘের ভিডিও করায় ব্যস্ত। অনেকটা সময় ঘুরুঘুরি শেষে মেঘ হঠাৎ বলল, ক্যান আই টেক এ পিকচার উইথ ইউ? ইয়েস, অফকোর্স। মেঘ নিজের ফোন দিয়ে আবিরের সঙ্গে 2টা ছবি তুলেছে। আবিরের ফোন ভাইব্রেট হতেই আবির পকেট থেকে ফোন বের করে রিসিভ করলো। পুরোপুরি মেঘের দিকে তাকিয়ে বলল, চল। কোথায়? নদীর পাড়ে। নদীর পাড়ে যেতেই দেখলো সাকিবের হাতে একটা বোতল নিয়ে দাঁড়িয়ে আছে। মেঘকে দেখিয়ে বলল, শুভ সকাল মেঘবতী। শুভ সকাল। তোমার জন্য গাছ থেকে খেজুরের রস আনছি, খেয়ে দেখো কেমন লাগে। মেঘ অল্প একটু খেয়ে বলল, আপনাকে অনেক ধন্যবাদ। সাকিব হাসি মুখে বলল, ধন্যবাদ আমাকে না দিয়ে তোমার আবির ভাইকে দাও। এত ঠান্ডায় আলো ফোটার আগে আমায় টেনে তুলে কুয়াশার মধ্যে খেজুরের রস আনতে পাঠাইছে। মেঘ আশ্চর্য নয়নে আবিরের অভিমুখে চেয়ে শুধালো, আপনি বলছেন? আবির নিরুদ্বেগ কণ্ঠে উত্তর দিল, তুই কখনো খেজুরের রস খাসনি, তাই আনাইছি। তোকে নিয়ে যাব ভাবছিলাম, কিন্তু অনেকটা দূর হয়ে যাবে, তাই যাইনি। আবির ভাইয়ের তো যত্ন দেখে মেঘ বারবার অভিভূত হয়ে যাচ্ছে। গতকাল থেকে কত শতবার আবিরের প্রেমে পড়েছে তার হিসেব নেই। ঘন্টা দুয়েক মেঘ, আবির আর সাকিব একসঙ্গে নদীর পাড়ে বসে আড্ডা দিয়েছে। আবির আর সাকিবের শৈশবের স্মৃতিগুলো সাকিব অবলীলায় মেঘকে জানাচ্ছে। এই নদীতে কত কত দিন গোসল করেছে একসঙ্গে। ফুটবল, ক্রিকেট খেলায় ঘটনা থেকে শুরু করে এক পর্যায়ে সাকিবের মনের মানুষের কথাও বলেছে। সেই থেকে মেঘ বায়না ধরেছে সাকিবের গার্লফ্রেন্ডকে দেখবে। আবির কয়েকবার না করেছে, কিন্তু মেঘ কোনো কথা শুনছে না। আবির ধমক দিতে গিয়েও বারবার আটকে যাচ্ছে, যেন কোনোভাবেই মেঘের মনে আঘাত দিতে চাচ্ছে না। মেঘের পাগলামিতে সাকিব বাধ্য হয়ে মেয়েটাকে কল দিল। কিছুক্ষণের মধ্যেই একটা মেয়ে মাথায় ঘুমটা দিয়ে ওদের কাছে আসতো। 3 পিস পরনে, চুলগুলো বেনি করা, গ্রামের খুব সাধারণ একটা মেয়ে, তবে রূপ লাবণ্য পরিপূর্ণ। মেঘ বসা থেকে দাঁড়িয়ে সালাম দিল। মেয়েটা হাসি মুখে সালামের উত্তর দিয়ে মেঘকে ভালো মন্দ জিজ্ঞেস করেছে। আবির আর সাকিব মুখ চাওয়াচুই করে কিছু একটা ইশারা করলো। সাকিব মেয়েটাকে বলল, শিমু, তুমি চাইলে আমাদের সাথে আসতে পারো। শিমু আস্তে করে বলল, বাসায় বলে আসিনি, চলে যেতে হবে। মেঘ মন খারাপ করে বলল, ভাবি একটু বসেন না প্লিজ। শিমু লজ্জায় নিয়ে পড়ল। মেঘের কথায় সাকিব হাত দিয়ে কপাল চাপড়াচ্ছে। আবির তাড়াতাড়ি পকেট থেকে ফোন বের করলো। হাজার হোক আবির সাকিবের বড় ভাই। ছোট ভাইয়ের প্রেমিকাকে লজ্জায় হাত থেকে বাঁচাতে আবির তৎক্ষণাৎ জায়গা ত্যাগ করলো। শিমু শীতল কণ্ঠে বলল, অন্য কোনো দিন সময় নিয়ে তোমাদের সাথে আড্ডা দেব। আচ্ছা আপু। শিমু যেতে নিলে সাকিব পিছু ডাকে। সাকিব আর শিমুকে কথা বলতে দেখে মেঘ কিছুটা সরে দাঁড়ালো। আবির ফোনে কথা বলতে বলতে মেঘকে ডাকলো। মেঘ কাছে আসতেই আবির স্বাভাবিক কণ্ঠে বলল, চল বাড়ি যাই, সবাই খুঁজতেছে। মেঘ মোলায়েম কণ্ঠে বলল, জায়গাটা অনেক সুন্দর, আর একটু পরে গেলে হয় না? নো ম্যাম, এখনই যেতে হবে। মেঘ মন খারাপ করে হাঁটতে শুরু করলো। আবির মেঘের থেকে কিছুটা পেছনে সাকিবের সাথে কথা বলে বলে হাঁটছিল। অফিসের কিছু কাগজপত্রের ঝামেলা হয়েছে, সেসব নিয়ে কথা বলছে। সাকিব দৌড়ে এসে আবিরকে উদ্দেশ্য করে বলল, নিজের কাজ শেষ অমনি আমায় ফেলে চলে যাচ্ছ নাকি? আবির কান থেকে ফোন সরিয়ে ভারী কণ্ঠে বলল, তোকে কথা বলার সুযোগ দিয়ে আসলাম। সুযোগ না চাই, তোমরা আসতে বয়ে বালাইছি।
আবির মৃদু হেসে সাকিবের সঙ্গে কথা বলায় মনোযোগ দিল। আবির আর সাকিব মেঘকে মাটির রাস্তা পর্যন্ত এগিয়ে দিল। মেঘ মুখ ঘুমরা করে বাড়িতে ঢুকলো। উঠোনে দাঁড়িয়ে আশেপাশে চোখ বুলাচ্ছে। অনেক বেলা হয়ে যাওয়ায় বাড়ির সব মেহমানরা উঠে পড়েছে। সবাই কাজে ব্যস্ত। মেঘ ঘরে ঢুকতে গেলেই পেছন থেকে ডাকলো, বনু। মেঘ পিছন ফিরতেই দেখলো তানবীর। মেঘ উত্তেজিত কণ্ঠে বলল, ভাইয়া কখন আসছো? একটু আগেই আসছি। কোথাও গেছিলি? নদীর পাড়ে। তানবীর ব্রুকুজকে প্রশ্ন করলো, একা গেছিলি? না, আবির ভাই আর সাকিব ভাইয়াও ছিল। ও আচ্ছা, ভাইয়া এখন কোথায়? বাড়ির পেছনে। আকলিমা খান মেঘকে ডেকে নিয়ে গেছেন। সকাল থেকে খাওয়া হয়নি। তানবীর বেরিয়ে গেছে আবিরের সঙ্গে দেখা করতে। তানবীর বাড়ি থেকে নামতে গিয়ে সাকিব আর আবিরকে দেখে থমকে দাঁড়ালো। সাকিব আবিরকে দেখে ছুটে এসে হাত জড়িয়ে ধরে উদ্বেগপূর্ণ কণ্ঠে বলল, কিরে কেমন আছিস? আলহামদুলিল্লাহ, তুই কেমন আছিস? ভালোই ছিলাম, কিন্তু ভাইয়ের অবস্থা দেখে ভালো থাকতে পারছি না। কেন, কি হয়েছে? বিশ্বাস করবি কিনা জানি না, গতকাল সারা রাত গেছে ভাইয়া 1 মিনিটের জন্য ঘুমায়নি। আমি যতবার সজাগ হয়েছি ততবারই দেখি ভাইয়া বারান্দায় দাঁড়িয়ে আছে, হয়তো শুয়ে তোর বোনের ছবি দেখছে। একটা মানুষ কেমনে নির্ঘুম রাত কাটায় এর জলযন্ত্র প্রমাণ হলো ভাইয়া। ভাইয়ার এই অবস্থা দেখে আমি ভয় পেয়ে গেছিলাম। আবির ক্রোধিত আখিতে সাকিবের দিকে তাকিয়ে আছে। সাকিব আবিরের মুখের পানে চেয়ে পুনরায় তানবীরকে বলল, তোর বোনকে তাড়াতাড়ি বিয়ে দে। তানবীর হেসে উত্তর দিল, বিয়ে দেওয়ার ক্ষমতা যদি আমার হাতে থাকতো তাহলে অনেক আগেই বিয়ে দিয়ে দিতাম। আবির গম্ভীর কণ্ঠে ধমক দিল, আমার বিয়ে নিয়ে গবেষণা করতে হবে না, মাইশা আপুর বিয়েতে ফোকাস কর। তানবীরকে উদ্দেশ্য করে বলল, এত সকালে চলে আসলি যে? মাইশা আপু ভোরবেলা থেকে কল দিতে দিতে আমার ঘুমের 14টা বাজাইয়া দিছে। একা কোলাতে পারছিল না বলে আব্বুকে আর বড় আব্বুকে দিয়ে কল দেয়াইছে। বাধ্য হয়ে ঘুম থেকে উঠে রওনা দিতে হয়েছে। বাইক আনছিস? হ্যাঁ, এই নাও চাবি। আবির চাবি নিয়ে বাড়িতে চলে গেছে। সাকিব আর তানবীর কিছুক্ষণ কথা বলে যে যার মতো ব্যস্ত হয়ে গেছে। মেঘ বসে বসে আবিরের সঙ্গে তোলা সেলফিগুলো দেখছে। সেখান থেকে একটা ছবি ফেসবুকে ডেতে পোস্ট করে ফোন ব্যাগে রেখে গোসলে চলে গেছে। এদিকে বন্যা ক্লাস শেষ করে ফেসবুকে ঢুকে মেঘের ডে দেখে রীতিমতো শক খাইছে। আবির ভাইয়ের সাথে মেঘ ছবি পোস্ট করছে, এটা বিশ্বাসযোগ্য নয়। পাশে এক বান্ধবীকে বলল চিমটি কাটতে। বারবার ছবিটা দেখছে। খুশিতে বন্যার চোখ ছলছল করছে। দিয়ে পোস্ট রিপ্লাই দিয়েছে, কল দিয়েছে, মেঘ নেটে নাই। আনন্দে বন্যার হাত কাঁপছে। মেঘের নাম্বার বারবার কল দিচ্ছে, মেঘ রিসিভ করছে না। মেঘের সাথে কথা না বললেও শান্তি পাচ্ছে না। 10-15 বার মেঘকে কল দেওয়ার পর তানবীরের নাম্বারে ডায়াল করলো। তানবীর কল রিসিভ করে সালাম দিল। বল্লা সালামের উত্তর দিয়ে উত্তেজিত কণ্ঠে শুধালো, মেঘ কোথায়? বলে তো এখানে নেই। কেন, কি হয়েছে? একটু দরকার ছিল। মেঘ কি দেওয়া যাবে? আচ্ছা ওয়েট করো, আমি দেখছি। এখন কোথায় তুমি? ভার্সিটিতে। সব ঠিক আছে তো? মনে হচ্ছে কোনো বিষয়ে আপসেট? আপসেট না, এমনি মেঘের সাথে কথা ছিল। তানবীর কথা বলতে বলতে মেঘের রুমে গিয়ে ফোন দিয়ে আসছে। মেঘ বন্যার সাথে কথা বলে একেবারে রেডি হয়ে তানবীরের ফোন নিয়ে নিচে নামছে। তানবীরকে খুঁজতে খুঁজতে গেট পর্যন্ত চলে গেছে। গেটের কাছে তানবীর, সাকিব সহ মাইশা আরো অনেকেই কাজ করতেছিল। আবির ওখানেই নেই। মেঘ ডাকতেই তানবীর উঠে এসে ফোন নিল। মেঘ চলে যেতে নিলেই তানবীর গম্ভীর কণ্ঠে শুধালো, তোর ফ্রেন্ড কল দিছিল কেন? মেঘ আমতা আমতা করে বলল, ক্লাসের জন্য। কাল ক্লাস আছে? হ্যাঁ। মেঘ যেতে নিলেই তানবীর পুনরায় ডাকলো, শোন। মেঘ মুখ ঘুমরা করে বলল, আমি জানি তুমি কি বলবা। কি বলবো? বলবা বরযাত্রী আসলে ঘর থেকে যেন না বের হই, কারোর সাথে যেন কথা না বলি, খাবার ঘরে নিয়ে খাওয়াবা, এসবই তো। তানবীর সশব্দে হেসে বলল, না, এসবের কিছুই বলবো না। তুই যেখানে ইচ্ছে ঘুরতে পারিস। সত্যি? তবে একা যাবি না, মিমকে সাথে নিয়ে যাবি। আচ্ছা, কিন্তু তুমি কি বলতে চাইছিলা? চুল ছেড়ে ঘুরিস না, হিজাব পরে আসিস। ঠিক আছে। মেঘের রুমে যাওয়ার জন্য সিঁড়ি পর্যন্ত যেতেই মালার সাথে দেখা হলো। মালা হেসে বলল, মেঘ কোথায় ছিলে তুমি? রুমে খুঁজতে গেছিলাম তোমায়। মেঘ তপ্ত সুরে বলল, নিচে ছিলাম। মালা আশেপাশে তাকিয়ে বলল, তুমি কি আমার উপর রেগে আছো? রাতে তোমার জন্য ওই রকম ব্যবহার করা ঠিক হয়নি, তার জন্য সরি। মেঘ উষ্ঠদয় প্রশস্ত করে উত্তর দিল, রাগ করি না। মালা উত্তেজিত কণ্ঠে বলল, দেখো তো তো আমার মেহেদিটা কেমন হয়েছে? হাত বাড়াতে মেঘ মালার হাতের দিকে তাকালো। মেহেদির ডিজাইন খুব সুন্দর হয়েছে। হঠাৎ মেঘের ব্রুযুগল কুঁচকে গেল।
মালার হাতে এ অক্ষর দেখে মেঘ ভীষণ চটে গেছে। সে খুব ভালো করেই বুঝতে পারছে মালা ইচ্ছে করে আবির ভাইয়ের নামের প্রথম অক্ষর লিখিয়েছে, যেটা মেঘকে দেখাতে আসছে। মেঘের আগে পাশ কাটিয়ে চলে গেছে। মালা আর চোখে চেয়ে হাসলো। বরযাত্রী আসছে অনেকক্ষণ হলো। গেইটে জামাই বরণ চলছে। হুড়োহুড়ির কর্মকাণ্ডে কোথাও মেঘ নেই। সেই যে রুমে ঢুকেছে আর বের হয়নি মেয়েটা। মিম দিশাদের সাথেই আছে। তানবীর টেনশনে পড়ে গেছে। হিজাব পড়তে বলায় বোন রেগে গেল কিনা। মেঘের নাম্বারে কল দিল, কিন্তু মেঘ কল রিসিভ করছে না। এত মানুষের ভিড় ঠেলে বাড়িতে ঢুকতেও ইচ্ছে করছে না। তানবীর এমনিতেই নেট অন করলো। ফেসবুকে ঢুকতেই মেঘ আবিরের সেলফি দেখে আনমনে হেসে বলল, মাশাল্লাহ। কিন্তু সেই হাসিটা বেশি সময়ের জন্য স্থির হলো না। মেঘের আইডি দেখে ভ্রু গুটালো। আবির ফেসবুকে কিছু শেয়ার করলে সেগুলো কাস্টম করে শেয়ার করে, কিন্তু মেঘ যে হুট করে আবিরের সাথে ছবি আপলোড করলো, বাসার মানুষের নজরে পড়লে সর্বনাশ হয়ে যাবে। এসব ভেবেই তানবীর ভয় পাচ্ছে। তানবীর তাড়াতাড়ি উঠে আবিরের কাছে গেল। আবির কানে কানে কিছু বলতেই আবিরের অভিব্যক্তি বদলে গেল। তানবীর ফোন থেকে সেই পোস্টটা দেখালো। আবির দাঁতে দাঁত চেপে বলল, মেঘ কোথায়? বনুকে হিজাব পড়তে বলেছিলাম, সে যে উপরে গেছে আর আসছে না। কল দিলাম, কল ধরে না। আবির গম্ভীর কণ্ঠে বলল, মিমকে বল ডেকে নিয়ে আসতে। আবির, সাকিব আর সাকিবের কয়েকটা বন্ধু সবাই মিলে বরযাত্রীদের খাবার পরিবেশন করছে। তানবীরও চেয়েছিল, কিন্তু মামারা রাজি হননি। আবির ওনাদের বোনের ছেলে। আবিরের প্রতি যতটুকু অধিকার বোধ আছে, তানবীরের প্রতি ততটুকু নেই। তাই তানবীরকে ওনারা মেহমানের মতোই যত্ন করছে, কোনো প্রকার দায়িত্ব দিচ্ছেন না। মিম রুম থেকে মেঘকে নিয়ে নামছে। আত্মীয় আর বরযাত্রীদের ভিড়ে উঠোনে পা রাখার জায়গা নেই। দিশা, মিম, মেঘ আরো কয়েকজন কাজিন নতুন জামাইয়ের সঙ্গে দেখা করতে স্টেজে গেল। জামাইয়ের সাথে কথা বলে আসার সময় একটা ছেলে বাস থেকে ডেকে বলল, এক্সকিউজ মি। মিম আর মেঘ দুজনেই পাশ ফিরল, কিন্তু কিছু বলল না। ছেলেটা পুনরায় বলল, আপনারা বোনের কি হন? মিম স্বাভাবিক কণ্ঠে উত্তর দিল, বোন। কেন? তাহলে তো তোমরা আমার বেয়াই হও। তো তোমাদের পাশের জনের নাম কি? নাম দিয়ে আপনার কাজ কি? মিম রাগে উত্তর দিল। ছেলেটা সশব্দে হেসে বলল, কাজ আছে বলেই তো জিজ্ঞেস করছি। ছেলেটা একটু পেছনে আবির দাঁড়াতেই মেঘ বৃহৎ নয়নে তাকালো। আবির চোখ দিয়ে ইশারা করতেই মেঘ মুচকি হেসে মিমকে বলে, চল আমরা ওদিকে যাই। বোনের কথা মতো মিমও চলে গেছে। ওই ছেলে পুনরায় পিছু ডাকে, এই সুন্দরী, তোমার হাসিটা খুব সুন্দর, প্লিজ তোমার নামটা বলো। পিছন থেকে আবির গুরুতর স্বরে বলল, এই যে মিস্টার, সুন্দরীর নাম আমি আপনাকে বলছি। আপনি বরং একটু এইদিকে আসুন। বরযাত্রী খাওয়া শেষে আবির সব কাজিনদের খেতে বসানো হয়েছে। আবির ইচ্ছাকৃত মেঘের টেবিলের দায়িত্ব নিয়েছে, যাতে মন মতো খাওয়াতে পারে। তানবীরের কথা মতো মেঘ হিজাব পরে এসেছে। গাঢ় বেগুনি রঙের একটা গর্জিয়াস ড্রেস পরেছে, তার সঙ্গে ম্যাচিং হিজাব। হালকা করে সাজগোজ করেছে, তবে সবসময়ের মতোই মায়াবী লাগছে। আবির খাবার দিতে দিতে বেশ কয়েকবার আর চোখে তাকাচ্ছে। খাওয়ার শেষ পর্যায়ে আবির হঠাৎ মেঘকে তীক্ষ্ণ দৃষ্টিতে প্রখর করলো। সহসা আবিরের অভিব্যক্তি বদলে গেছে। আঁখি যুগল ক্রোধে জ্বলছে। সঙ্গে সঙ্গে আবির জায়গা ত্যাগ করলো। মেঘ কলতলা থেকে হাত ধুয়ে ফেরার পথে আবিরকে দেখেই থমকে গেল। আবিরের ক্রোধিত আঁখি দেখে মেঘের অন্তরাত্মা শুকিয়ে যাচ্ছে। আবিরের রণমূর্তি রূপ দেখে মেঘ ভয়ে ঢুক কিনল। আবির মেঘের হাত নিজের হাতের কাছে টেনে খুলল। মেঘের হাতের মেহেদি দিয়ে আবির লেখা। আবির রক্তাব্দ চোখে নিজের নামটা দেখল। দেখেই বোঝা যাচ্ছে, কাপা কাপা হাতে মেঘ নামটা লিখেছে। আবির কণ্ঠ চারগোর বাড়ি করে বলল, এসবের মানে কি? মেঘ হাত টেনে নিজের পেছনে লুকালো। আবির দাঁতে দাঁত পিষে চলে গেছে। ভয়ে হাত পা কাঁপছে। কয়েক মিনিটের মধ্যেই আবির একটা মেহেদি নিয়ে আসছে। মেঘের হাত টেনে একটু মেহেদি নামের উপর রেখে বৃদ্ধাঙ্গুল দিয়ে নিজের নামটা লেপটে দিয়েছে। মেঘ আবিরের রক্তাভ চোখে অসহায়ের মতো তাকিয়ে আছে। চলবে। এ পর্যন্ত ছিল আমি তো ভালোবাসি তোকে পর্ব ৩৯। পরবর্তী পর্বগুলো খুব দ্রুত আসছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।